যে আপনার উপরে কারা আঘাত করছে, কারা মারছে, ভিডিওতে এই ছবিটা কিন্তু স্পষ্ট। সেখানে আপনারা কিন্তু মামলার উদ্যোগ নিচ্ছেন জাতীয় পার্টির এগেনস্টে, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে, এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন, যেটা আমরা নুরুল হক নূরের আগে কখনো দেখি নাই, বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন। এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে। আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে, আপনারা তাদের দিকে যাবেন। আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন? মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা 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 কি এই কাহিনীটা কি খুব সরল নাকি? নুরুল হক নূর, আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি, আমি কিন্তু আমার এই প্রশ্নটা করতেই দিছে, আপনি কি কারণে দিয়ে সেট আপ হইলেন যে? এটাই আমি বলতেছি খালেদ ভাই, এইখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে না। দেখেন, আমরা ওই দিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি। তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা এলিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয় দখল করতে আসছে, প্রস্তুতি নিয়েছে। আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে, আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। তাহলে তো এই গণ অভ্যুত্থানের 1 বছর পরে কেন আমরা দখল করতে যাবো? এটা তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন থাকতো। দ্বিতীয়ত, এই 1 বছরে আমাদের গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মীর বিরুদ্ধে এই ধরনের কোন মব তৈরি করা মামলা হিসেবেই যখন মিথ্যা এলিগেশন সম্মেলন মশাল মিছিল শেষ করে সংবাদ সম্মেলন করার জন্য আমাদের কার্যালয়ের সামনে ডায়াসের সামনে আমরা অবস্থান নিচ্ছিলাম, সাংবাদিকরাও তো সেখানে ছিল। সেইখানে আমাদের কিছু ছেলেরা আমাদের এই মিছিলের শেষ মাথা নাইটিঙ্গেল মোড় ওখানে ছিল, ওই দিক থেকে আসতে আসতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্কে জড়ায়। সেইখানে তাদের উপরে অ্যাকশন করতে করতে তারা আমাদের কার্যালয়ে আসে এবং আমাকে যেভাবে টার্গেট করে বাঁশ দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ করেছে এটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ডিএমপির কোনো নির্দেশনা ছিল না, আর্মির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা অবাক হয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এই জাতীয় পার্টিকে যারা পৃষ্ঠপোষকতা করছে আর্মির মধ্যে একটা অংশ যারা আওয়ামী লীগকে কামব্যাক করাতে চায় তারাই এই ঘটনাটি ঘটিয়েছে। আমি মামলা করি নাই, এখানে আমাদের একজন ছাত্র নেতা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছে। আমি আইনজীবী মানবাধিকার সংগঠনের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, আগে দেখেন সেই কমিশনটা কি রিপোর্ট দেয়, তারপরে আপনি মামলা করেন। তো আমি ইতিমধ্যেই আইনজীবী সহ মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে কথা বলেছি যে প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে যদি আর্মির বিরুদ্ধে মামলা করে লাগে, কারণ এটা তো হোল আর্মি ইনভলভ না, আর্মির কমান্ডিং অফিসার যারা সেদিন ছিল তারা ইনভলভ, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেও যাওয়া লাগে আমরা সেটা হেগে যাব। যেমন গুম খুনের বিচারের দাবিতে আমরা যেমন আয়নাগরের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সোচ্চার আছি এবং থাকবো। জাতীয় পার্টির সাথে ওই দিন আমাদের কোনো সংঘর্ষ হয় না, এটুকু আমি আপনাকে বলে রাখি, এবং কোনো ক্ল্যাশও হয় নাই দুই পক্ষের ওইভাবে। সেখানে একটা মিথ্যা এবং একটা অস্পষ্ট বার্তা মিডিয়ার মাধ্যমে এইখানে ওই আর্মির মধ্যে ওই অংশটা যেই যারা আগে মিডিয়া কন্ট্রোল করতো, ডিজিএফ এর যে সমস্ত সেল টেল গুম খুন করেছে, তারাই ওই দিনের এই নিউজটাকে হাইড করার চেষ্টা করছে এবং সরকারের এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঠেকানোর জন্য তারা বিভিন্ন উপদেষ্টারকে ব্যবহার করার চেষ্টা করছে। সুতরাং এইটা আরো পরিষ্কার হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে। তদন্ত কমিটির রিপোর্টের পরে তাহলে আপনি এই বিষয়টা তো আপনি একটু মন্তব্য করেন যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, তার বাসায় উপদেষ্টাদের বৈঠক একটি ক্লিন ইমেজের আওয়ামী লীগ গঠন করার বা একটি মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ গঠন করার কোনো প্রক্রিয়া হিসেবে এটা আপনি কি দেখেন কিনা, যেটিকে ব্যারিস্টার রুমিন ফারহানা একটি প্রক্রিয়া হিসেবে দেখছেন বলছেন? না, অবশ্যই। যেখানে আপনার এই মিটিংটাকে ধরেন সরকারের আইনের ভাষায়ও যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে, আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পরাজিত করেছি, যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সেই দলের এই গণহত্যা অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন নেতা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন বিদেশিদের মধ্যস্থতায়, তাকে জামিন দেওয়া হয়েছিল। আবার তার বাসায় আপনার এই রাষ্ট্রদূতদের মিটিং এবং সেটা সরকার উপদেষ্টারা বলছে এটা স্বাভাবিক করতেই পারে। তার মানে তো এটা অবশ্যই সরকার উপদেষ্টাদের এখানে একটা ইনভলভমেন্ট আছে এবং আমাদের এটা দুর্ভাগ্য যে আসলে এই জন্যই আমি শুরুর দিকে বলেছিলাম যে এটা একটা অত্যন্ত দুর্বল চিত্তের লোকদের একটা উপদেষ্টা পরিষদ এবং এটা এই দায় আবার নাহিদদেরকেও নিতে হবে। নাহিদরা যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন,
তারা যারা এই উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে এরকম নিজেদের ভাই বন্ধু আড্ডা সার্কেলের চা কফির সার্কেলের একটা সিন্ডিকেটকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে এবং মাসুদ করিম ওই মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামালের ভাষায় যে যারা বিপ্লবেরও 12টা বাজাইছে, এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়েছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, নিজেদের জীবন বিপন্ন করেছি, কিন্তু এই ধরনের একটা দুর্বল, একটা অকার্যকর এবং অযোগ্য উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি। আমরা কিন্তু দেখেছি 5 আগস্ট 2024 পরে সিটিং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, যেমন ধরেন মেজর জেনারেল জিয়াউল সাহেব, যিনি ছিলেন এনটিএমসির দায়িত্বে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে এটা মামলা করাও হয়েছে। তিনি সহ আরও কিছু সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও কিন্তু এরকম মামলা করা হয়েছে। কিন্তু 1 বছর পরে এসে যেসব সেনা কর্মকর্তাদের এই মামলাদের নিয়ে যে এই কথাগুলি হচ্ছে, সেগুলি আসলে আপনি কিভাবে দেখেন? মানে তারা এতদিন চাকরিতে ছিলেন, মানে অভ্যুত্থান বা বিপ্লবের 1 বছর পরও এখন তাদের বিচার হওয়াটা, এইটারে আপনি আসলে ভালো খারাপ কোনভাবে দেখেন? জনরুল লখনূর। প্রথমত হচ্ছে, ধরেন অপরাধ যারা করে তাদের বিচার টুমুরো হওয়ার দরকার। অভ্যুত্থানের শুরুর দিকের সময়টা নানান বাস্তবতায় অনেক বড় বড় রাঘব বোয়ালকে বিচারের মুখোমুখি করতে পারে নাই সরকার, কিংবা একটু পরিস্থিতি বিবেচনায় সময় নিয়েছে। কিন্তু শেষ দিকে হলো যে সরকার একটা সাহসী পদক্ষেপ নিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সমস্ত রুই কাতলাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাদের বিষয়ে আপনার অভিযোগ আমলে নিয়েছে। এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আপনি যেটা বলছেন এটা ঠিক যে এটা বাংলাদেশের এরকমের নজির এই প্রথম সেটা না। বিএনপির সময় আপনি নিশ্চয়ই মনে আছে যে 10টা কষ্টের ঘটনায় কিন্তু তৎকালীন ডিজিএফআই এবং আরো কিছু এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তৎকালীন ডিজিএফআই ডাইরেক্টর, এনএসআই ডাইরেক্টর, তাদেরকেও কিন্তু আপনার গ্রেপ্তার করা হয়েছে এবং জেলেই সম্ভবত ডিজিএফআই ডাইরেক্টর একজন মারাও গিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে রেখেছেন। কাজে এই নজির কিন্তু আমাদের এখানে আছে। তো গত 16 বছরে যারা একেবারেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা কালো অধ্যায় রচনা করেছে, আপনি যেমন একজনের নাম বললেন মেজর জিয়াউল, আমি মনে করি এই ধরনের অফিসারদেরকে ফায়ারিং স্কোয়াডে আপনার ফায়ার করে আপনার বিচার করা দরকার ছিল, যাতে ভবিষ্যতে এই দৃষ্টান্ত দেখে আর কেউ এই সমস্ত অপকর্মে জড়িত না হতে পারে। যে সে কিভাবে মানুষকে গুম করেছে, খুন করেছে, সেগুলোর তো এভিডেন্স আপনারা সবাই সবার সামনে আছে। তো এই ধরনের অপরাধের পরেও সে হোক ডিজিএফআই প্রধান কিংবা সেনা প্রধান কিংবা পুলিশ প্রধান, তাদের যদি বিচার না হয়, বেনজির এর মতো পুলিশ প্রধান, তাদের যদি বিচার না হয়, তাহলে তো আরো ভবিষ্যতে বেনজির তৈরি হবে, আরো জিয়াউল হক তৈরি হবে। এই ঘটনায় ইউনূস সরকারের মতো এত বড়, এত জনসমর্থিত সরকার, রাজনৈতিকভাবে ব্যাকআপ যারা পেয়েছেন, তারা এতদিনে ব্যবস্থা নিয়েছেন এত ডিলে, সেটাই আমাদের আশ্চর্যের জন্য। কিন্তু আমার মনে হয় যে আরো আগে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল। এখানে একটা কথা রুমিন ফারহানা আপা যেটা বলেছে তার সাথে আমি একমত, যে আমরা কিন্তু বারবারই বলছিলাম যে শুরুর দিকেই আপনার ওই যেটা ডক্টর ইউনূসকে, যে তার সামনে অপশন আছে, তিনি লিকুয়ান হতে পারেন সিঙ্গাপুরের মতো, কিংবা নেলসন ম্যান্ডেলার ভূমিকা নিতে পারেন, কিংবা মাহাথির মোহাম্মদের মতো একটা ভূমিকায় যেতে পারেন। তো আমরা যেটা মনে করেছিলাম যে ওই যে রুমিন ফারহানা আপা বলেছে, এত ঘন আপনার বসতিপূর্ণ একটা এলাকার ছোট্ট একটা এরিয়া, এইখানে একেবারেই আপনার ঘুম থেকে উঠলে একজনের সাথে আরেকজনের দেখা হয়। কাজে এইখানে একেবারে গুরুতর অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে আপনার বিচারের মুখোমুখি করে, ছোটখাটো অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের একটা রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশনের দিকে যাওয়া দরকার ছিল। কিন্তু আসলে সরকার কিচ্ছুই করতে পারে নাই, লেজে গোবরে একেবারে পাকিয়ে ফেলেছে। তো তারপরেও যতটুকু করেছে শেষ দিকে, বিশেষ করে এই আমরা দেখেছি যে বিশেষ করে সেনা সদস্যদের মধ্যে যারা ডিজিএফআই এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তারা যেভাবে ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং বাংলাদেশের নাগরিকদের একেবারে বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন, তাদের যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে এগুলোর ধারাবাহিকতা চলবে। সেই জায়গা থেকে এগুলোর বিচার হওয়াটা খুবই জরুরি ছিল। সেই জায়গা থেকে আমরা ওয়েলকাম জানাই এবং সেনাবাহিনীকেও বলবো আমরা, যে সমস্ত কর্মকর্তারা এই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে, যে সমস্ত পুলিশ কর্মকর্তারা পুলিশকে কলঙ্কিত করেছে, তাদেরকে রক্ষায় দয়া করে কেউ মায়া কান্না কিংবা এই বাহিনীর ইজম না দেখিয়ে বিচারকে আপনারা সহযোগিতা করেন। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বিচার চায়। গণ অভ্যুত্থান কিন্তু সেই ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে
নাকি আপনি মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে ফিরিয়ে আনার জন্য? যদিও আমি মনে করি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনলে সবার প্রথম যার যার মানে সাজা হতে পারে সেটি হচ্ছে যে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের। জনাব নূর, আপনি কি মনে করেন? মানে আমার মনে করাটাও আমি বললাম। আমি রুমিন ফারহান আপনার সাথে একটা জায়গায় একটু দ্বিমত করছি, যে বলছেন ঠিক আছে রাজপথে আবেগে থেকে বিচ্ছিন্ন বা বিভিন্ন কথাবার্তা বলতে পারে, যে দুই একজন বলছিলেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। যেমন বঙ্গভবনে 5ই অগস্ট বঙ্গভবনে না, সেনা সদরে রাজনৈতিক দলগুলোর সাথে যখন মিটিং হলো, সেখান থেকে বঙ্গভবনে রাজনৈতিক নেতৃবৃন্দ আসলো সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে। সেখানে আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের আলাপ আলোচনা কিন্তু পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছিল যে আমরা ক্যান্টনমেন্টের ঘোষিত বা ক্যান্টনমেন্টের ম্যানেজমেন্টের কোন সরকার আমরা সমর্থন করব না, আমরা ছাত্ররাই সরকার গঠনের রূপরেখা দেব, আমরা উপদেষ্টা পরিষদের তালিকা করতে সবার সাথে আলাপ আলোচনা করে। সুতরাং সেনাবাহিনীর সরকার গঠনের সেই পরিবেশটা বা সেই সক্ষমতাটা ছিল না, কারণ সেনাবাহিনী বলেন তার মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। যারা গত 16 বছরে এই ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল এবং অপকর্মের সাথে জড়িত ছিল, তারা এই আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে, হাসিনাকে রক্ষা করতে চেয়েছিল। আর যারা দেশপ্রেমিক বা সাধারণ এই অফিসার, তারা কিন্তু অভ্যুত্থানের আমার কাছে কিন্তু মনে হয় যে জনাব নুরুল হক নূর, আমি যদিও দূর থেকে ঘটনাটা দেখেছি, কিন্তু আমি খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। যদি সত্যি সত্যি এইটা হইতো, সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হইতো, তাইলে কিন্তু আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ দেখতে পাইতাম। এটা কিন্তু হয় নাই। একটা 19শে জুলাই থেকে আমি দেখছি সারা বাংলাদেশে এক ধরনের কনসেনসাস হয়েছে, এটা সেনাবাহিনীর মধ্যেও হয়েছে, কিন্তু সাংঘাতিক রকম ভাবে। সেনাবাহিনী ভিতরে বলছে যে আমরা কোনো লেথাল উইপন ব্যবহার করবো না, সেই কথাটা কিন্তু বাইরে আসছে বলেই যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন, মানে আপনি থেকে শুরু করে যারা একদম সাধারণ ছোট বাচ্চারা, তারাও কিন্তু পুলিশের ধাওয়া খায় সেনাবাহিনী গাড়িতে আশ্রয় নিছে। আপনি খেয়াল করলে দেখবেন এগুলা। কিন্তু না, এখান ধরো ওই জিয়াউল আহসান কিংবা এই যে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, এরা তো চেয়েছিল এই রেজিমকে প্রোটেক্ট করতে। এরা খুবই কর্নার হয়ে গেছিল, কিন্তু মানে জুলাই 15 এরা খুবই কর্নার হয়েছিল। দুই ভাগ না, মানে একটা বড় ভাগ আর একটা ছোট ভাগ। অবশ্যই এখানে আপনার সাথে আমি একমত। এখানে আমি হয়তো ধরেন যে 90% অফিসার সহ সোলজাররা সবাই এই অভ্যুত্থানের পক্ষে প্রো পিপল একটা পজিশন নিয়েছে, বাট অ্যাটলিস্ট 10 to 15% হলেও যারা আপ্রাণ চেষ্টা করেছিল যে শেখ হাসিনাকে, সরকারকে টিকিয়ে রাখতে। তো আমি এই বিষয়টাকে সেভাবে দেখি। আর এই বিচারের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ধরেন আমরা যেটা মনে করি যে অভ্যুত্থানের পরে, সেটা সামনে যারাই সরকার আসুক, আইন শৃঙ্খলা বাহিনীকে যেন আর নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে না পারে, ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করতে না পারে, সেজন্য হলেও এই ঘটনাগুলোর বিচার হওয়া দরকার। আর অবশ্যই বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি শেখ হাসিনার আত্মীয় হলেও তার যে একটা ভূমিকা ছিল সেনা প্রধান হিসেবে, সেটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। গত 1 বছরে সেনা প্রধানের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ নাই, কিন্তু এই যে গুমখুনের মতো মানবতা বিরোধী অপরাধ, জঘন্য অপরাধে যারা জিয়াউল আহসান কিংবা ডিজিএফআই কিংবা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা দায়িত্বশীল ব্যক্তি যারা আজকে অভিযুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ আছে। যারা আপনার এই ধরনের অপকর্মে জড়িত থাকেন নাই, তাদের বিরুদ্ধে তো মামলাও হয় নাই, সেই ধরনের অফিসারদেরকে প্রথমেই যখন তারা কিন্তু শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, আপনি দেখেন 5 আগস্টের পরে বেশ কয়েকজন জেনারেল, মানে মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা কিন্তু কারাগারে গেছেন, চাকরি চলে গেছে। হাউএভার এটা নিয়ে নিশ্চয়ই সেনাবাহিনী আসলে ঠিক ব্যাখ্যা দিতে পারবে। সেনাবাহিনী কারোর সাথে যদি আমার কথা বলার সুযোগ হয় নেতৃস্থানীয়, তাহলে নিশ্চয়ই আমি যেটা বুঝি খালেদ ভাই, আমি যেটা বুঝি শুরুর দিকে সরকারের যে আপনার পরিস্থিতি, স্বাভাবিকভাবেই অভ্যুত্থানের পরে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ সরকারের কাছে আসতে একটু সময় লাগে। শুরুর দিকে চাইলেও সরকার অনেক ধরনের হার্ড ডিসিশন, শক্ত ডিসিশন নিতে পারতো না, বা সেই সময় পরিস্থিতিটা ছিল না। এখন সরকার মনে করেছে যে তারা 1 বছর পার করেছে, বিচারটা তো একটা ন্যূনতম অগ্রগতি তাদের দেখাতে হবে। সুতরাং এই বড় এবং এই বিচার আপনি দেখেছেন, ওই যে অভিযোগগুলো দায়েরের সময় সেখানে কিন্তু জাতিসংঘের আপনার মানবাধিকার দায়িত্ব যারা প্রতিনিধি, তারা কিন্তু আদালতে ছিলেন, এবং এই পুরো বিচারিক প্রক্রিয়া কিন্তু একেবারেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা পর্যবেক্ষণ করতেছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে কোনো পিক অ্যান্ড চুজ কাউকে ওইভাবে মুখোমুখি করা হচ্ছে, বিচারের মুখোমুখি যারা একেবারে অভিযুক্ত তাদের বিরুদ্ধে বিচার হচ্ছে, এবং আন্তর্জাতিক মানদণ্ডে আন্তর্জাতিক সংস্থার এবং প্রতিনিধিদের উপস্থিতিতে। আমার কাছে মনে হয় সেই 2016 সাল থেকে আমাকে বলতে লিখতে যে নূরকে কারা পিটায়, কারা মারে এই সমস্যাটা এখন আমি সমাধান করতে পারলাম না। সর্বশেষ বিএনপির কাছ থেকে একটা বড় আমি জানি না মানে নূরের কপালে আর কি আছে, আমি ওরে দেখি নূর কি একটা দুইটা কথা বলবেন যে মানে
আর কতবার আমার লিখতে হবে যে মানে না, কারা আপনাকে? হ্যাঁ, আমি এটুকু বলতে চাই যে দেখেন, আমরা এটা সবাই জানেন যে স্রোতের বিপরীতে আওয়ামী লীগের সময় আমরা যে সংগ্রামটা করেছিলাম, হ্যাঁ। ব্যক্তি হিসেবে, দল হিসেবে আমরা চাইলে অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম, আমরা স্রোতের বিপরীতে হেঁটেছি। এই সরকারের সময় আমরা কোনো সুযোগ সুবিধা নেই। কারণ হচ্ছে কাউকে না কাউকে তো কথা বলতে হবে। সো আগামীতেও যারা সরকার গঠন করুক, সেখানে আমাদের ভয়েসটা থাকবে। কিন্তু আমাদের দর্শকরা আমরা কিন্তু বলেছি, মনে করেন, আমরা আমাদের জামিলুল হক নূর, আমাদের দর্শকরা কিন্তু মনে করেন যে আপনারা সুবিধা নিছেন কিনা সেটা আমরা ঠিক জানি না, গোপনে গোপনে আপনি, কারণ আপনি যেহেতু এক এক সময় এক একটা জায়গায় আপনার একটা শক্ত অবস্থান দেখা যায়, তো কেউ কেউ আবার এটা মনে করেন যে আপনি আবার। না, এটাও তো অনেকের কাছে মনে হতে পারে, বাট আমাদের পজিশনটা অলওয়েজ প্রো পিপল ছিল, ন্যায়ের পক্ষে ছিল, এবং এই জন্য আমরা বলছি আমাদের লাইফ ডেডিকেটেড টু কান্ট্রি। সো আচ্ছা। সামনেও যে কোনো পরিস্থিতি আমরা প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হতে পারি, মামলার শিকার হতে পারি, বাট আমাদের এই সংগ্রামটা, ঠিক আছে। আমরা যে ধরনের একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র চাই, সেই রাষ্ট্র না পাওয়া পর্যন্ত, যেখানে প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের, তাদের চলাফেরার, বাক ব্যক্তির স্বাধীনতা থাকবে, রাষ্ট্র নাগরিকদের কাছে জামিলুল হক নূর, আপনাকে অনেক ধন্যবাদ। রাজনীতিবিদরা জবাবদিহি করবে, সে ধরনের রাষ্ট্র না পাওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রামটা চলবে। তার জন্য আমাদের আরো মার খেতে হলে আমরা খাবো।